প্রীতি যখন বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে আসে তখন সে মাত্র 2-1 দিনের মধ্যেই একটা জিনিস খুব ভালো মতো বুঝতে পারে যে তার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকে মোবাইল পাগল। অর্থাৎ তার পরিবারের কেউ মোবাইল ছাড়া 1 সেকেন্ডের জন্য থাকতে পারে না। তারা দিনের মধ্যে 20 ঘন্টা মোবাইল ব্যবহার করে থাকে। প্রীতির শ্বশুরমশাই হরিশ্চন্দ্রবাবু সবসময় বিভিন্ন গ্রুপে নানান রকম ফটো এবং ভিডিও পাঠাতে ব্যস্ত থাকে। তার শাশুড়ি মা চন্দ্রানী দেবী বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করতে ভালোবাসে, আর প্রীতির ননদ চম্পা সবসময় রিং লাইটের সামনে দাঁড়িয়ে ফোনে রিল ভিডিও শুট করতে পছন্দ করে। প্রীতির দেওর সবুজ সবসময় ফোনে ভিডিও গেম খেলে। এমনকি প্রীতির স্বামী সুজয়ও অফিস থেকে বাড়িতে এসে ফোন নিয়ে বসে পড়ে। আরে কখন থেকে তোমাদেরকে খেতে ডাকছি, দয়া করে এবার তোমরা খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমি কতক্ষণ এভাবে খাবার নিয়ে বসে থাকবো? আরে কেউ কি শুনতে পাচ্ছ? হ্যাঁ বৌদি যাচ্ছি, তোমরা খাওয়া শুরু করো। আমার এই গেমটা শেষ হয়ে যাক, তারপরে আমি যাচ্ছি। গেমটা না শেষ হওয়া পর্যন্ত আমি এখন এখান থেকে উঠতে পারছি না। ওফ, তোমাদের জ্বালায় শান্তিতে আমি একটু রিল ভিডিও শুট করতে পারবো না। বৌদি, তুমি আমার ভিডিওর মাঝখানে চলে এসে পুরো ভিডিওটা নষ্ট করে দিলে। আমাকে এবার নতুন করে ভিডিও শুট করতে হবে। তোমরা নিজেদের মতো খাও না, আমার খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে চলে যাও, আমি পরে খেয়ে নেব। প্রীতি, আমার অফিসের কলিগের একটা গুরুত্বপূর্ণ কল আসছে। আসলে কালকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেই নিয়ে আলোচনা করতে হবে। তুমি একটু ওয়েট করো তো, আমি কথা বলে আসছি। প্রীতির শ্বশুরমশাই এবং শাশুড়ি মাও একই রকম ভাবে ফোনে ব্যস্ত থাকে, যার ফলে প্রীতির খুবই রাগ হয়। তাই সে নিজের মতো খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। আর অন্যদিকে গভীর রাতে এক এক করে প্রীতির পরিবারের সবাই আলাদা আলাদা খাবার খেয়ে নিজের নিজের ঘরে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কাটে। আর একদিন ফোন ঘাটতে ঘাটতে হরিশ্চন্দ্রবাবু তার বৌমাকে বলে, বৌমা, মাথাটা ভীষণ পরিমাণে ধরেছে, একটু আদা দিয়ে একেবারে কড়া করে চা বানিয়ে নিয়ে এসো না। কড়া করে চা খেলে মাথা ধরাটা হয়তো একটু কমবে। এই শুনে প্রীতি রান্নাঘরে চা করতে চলে যায়। আর সে সুন্দর করে আদা দিয়ে লং দিয়ে একেবারে কড়া করে চা বানিয়ে শ্বশুর মশাইকে চা খেতে দিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু হরিশ্চন্দ্রবাবু ফোন ব্যবহার করতে করতে চা খাওয়ার কথা একেবারে ভুলে যায়। আর প্রায় 1 ঘন্টা পর সে যখন চা খেতে যায় তখন সেই চা একেবারে ঠান্ডা হয়ে যায়। তাই সে তার বৌমাকে ডেকে বকাবকি করতে শুরু করে। বৌমা, তোমাকে বললাম আমাকে একদম গরম গরম চা বানিয়ে নিয়ে এসে দাও, আর তুমি আমাকে একেবারে বরফের মতো ঠান্ডা চা এনে দিলে। এরকম ঠান্ডা চা খাওয়া যায় নাকি? বাবা, আমি আপনাকে ঠান্ডা চা খেতে দিইনি, আমি আপনাকে গরম চা খেতে দিয়েছিলাম। আর আমি তো 1 ঘন্টা আগে আপনাকে চা দিয়েছি, আপনি তো তখন ফোন ব্যবহার করতে ব্যস্ত ছিলেন। দেখুন বাবা, প্রত্যেকদিন আপনাকে এরকম ভাবে 2-3 বার করে আমি চা গরম করে দিতে পারবো না। বাড়ি বাড়ি চা গরম করে খাওয়া কিন্তু ঠিক নয়, এতে আপনার শরীরের ক্ষতি হতে পারে। আরে না না বৌমা, আসলে আজকে আমার বন্ধুর 25তম বিবাহ বার্ষিকী। ও ফেসবুকে ওদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের ভিডিও আপলোড করেছে, তাই আমি কমেন্টকে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি যাও আর একবার চা গরম করে নিয়ে এসো। এই শুনে প্রীতি আবার চা গরম করতে চলে যায়। এভাবে সময় কাটে। আর একদিন চন্দ্রানী দেবী যখন তার বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করতে ব্যস্ত থাকে তখন, আরে তুই যে বেনারসি শাড়িটার ফটো আমাকে পাঠিয়েছিস না, আমি কদিন আগে একদম সেম দেখতে বেনারসি শাড়ি কিনেছি। আরে না না, অনলাইন থেকে কিনেছি, অফলাইন থেকে নয়। এখন হাতে ফোন থাকলে বাইরে বেরিয়ে শপিং করতে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আর অফলাইনের চেয়ে এখন কিন্তু অনলাইনে জিনিসপত্রের অনেক দাম কম। দাঁড়া, তোকে আমি শাড়িটার লিংক পাঠাচ্ছি, তুই দেখ কেমন। মা, বলছি আজকে কি রান্না করব? দুপুরবেলা রান্না করেছিলাম, কিন্তু আপনারা তো কেউ খাবার খাননি, সবাই বাইরে থেকে পিৎজা অর্ডার করে খেয়েছেন। তাই রাত্রিবেলা কি তাহলে দুপুরে রান্না করা ভাত ডাল তরকারি খেয়ে নেবেন? কারণ আপনারা তো রাত্রিবেলাতে রুটি খান আর বাসি খাবার তো খেতে চান না, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি। মা, আপনি শুনতে পাচ্ছেন? আরে বাবা, দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি? আমাকে বারে বারে বিরক্ত করছো কেন? আমার ফোনে কথা বলা হয়ে গেলে তারপর তুমি আমার কাছে আসবে, যাও এখান থেকে। এই শুনে প্রীতির খুবই রাগ হয়, তাই সে চুপচাপ রান্নাঘরে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মাকে ভিডিও কল করে। আরে বৌমা, তুমি ফোন করেছো কেন, তাও আবার ভিডিও কল? আমি ভাবলাম হয়তো আমার কোনো বান্ধবী আমাকে ভিডিও কল করেছে। এটা তোমার ফোন নাম্বার তাহলে? হ্যাঁ, এটা আমার ফোন নাম্বার। আপনি তো সামনাসামনি আমার সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না, তাই ফোন করে আপনার সঙ্গে কথা বলতে হবে। বলছি, দুপুরে রান্না করা ভাত ডাল তরকারি সবই আছে, রাত্রিবেলা কি আমি আবার নতুন করে রান্না করব, নাকি আপনারা দুপুরের খাবার খাবেন? আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে ফোন করে এগুলো জিজ্ঞাসা করছো কেন? আরে দাঁড়াও, আমার একটা বান্ধবী আমাকে ফোন করছে, তুমি যা খুশি তাই রান্না করো, কোনো অসুবিধা নেই।
এই বলে চন্দ্রানী দেবী ফোন রেখে দেয় আর আবার বান্ধবীদের সঙ্গে ফোনে গল্প করতে শুরু করে, যার ফলে প্রীতি সেদিন রাগ করে রাত্রিবেলা কোনো খাবার রান্না বান্না করে না। সে রাত্রিবেলাতে সবাইকে দুপুরে রান্না করা বাসি খাবার খেতে দেয় আর তার পরিবারের সবাই ফোন দেখতে দেখতে খাবার খেতে শুরু করে। কিন্তু প্রীতি যখন খাবার খেতে শুরু করে তখন এই বাবা, আজকে তো আমি অনেক সকাল করে খাবারগুলো রান্না করেছিলাম, সেই জন্য এই ভাত ডাল তরকারি মাংস সবই খারাপ হয়ে গেছে, খেতে কেমন টক টক মনে হচ্ছে, অনেক গরম পড়েছে তো, তাই এখন খাবার বাইরে রাখলে চলবে না, ফ্রিজে রেখে দিতে হবে। মনে হচ্ছে এবার সবার কাছ থেকে আমি বকা শুনবো। কিন্তু প্রীতি দেখে যে খাবার নিয়ে কেউ কোনো অভিযোগ করে না, কারণ সবাই ফোন দেখতে এতটাই মগ্ন থাকে যে খাবারের স্বাদের প্রতি কারোর কোনো রকম খেয়াল থাকে না। তাই সবাই দুপুরে রান্না করা খারাপ হয়ে যাওয়া ডাল ভাত তরকারি খেয়ে নিজের মতো ঘরে চলে যায়। আর যা দেখে প্রীতি খুবই অবাক হয়। এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে প্রীতি বাথরুমে যায়, কিন্তু তখন সে দেখে যে আগে থেকে কেউ বাথরুমে আছে আর বাথরুমের ভেতর থেকে কেমন একটা অদ্ভুত রকমের শব্দ বাইরে ভেসে আসছে। কি ব্যাপার, বাথরুম থেকে এরকম আওয়াজ আসছে কেন? মনে হচ্ছে কেউ বাথরুমে আছে। কে আছো বাথরুমে? শুনতে পাচ্ছ? কে আছো? এভাবে প্রীতি বারে বারে ডাকাডাকি করলে বাথরুমের মধ্যে থেকে প্রীতির দেওর সবুজ বলে, আরে বৌদি, আমি বাথরুমে আছি, এইমাত্র ঢুকলাম, আমার একটু সময় লাগবে, তুমি কিছুক্ষণ পরে এসো। সবুজের কথা শুনে প্রীতি অপেক্ষা করতে থাকে আর যেহেতু প্রীতির ভীষণ পরিমাণে পটি পায় তাই সে বাথরুমের বাইরেই ঘোরাঘুরি করতে থাকে আর কিছুক্ষণ ছাড়া সে সবুজকে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসার কথা বলতে থাকে। কিন্তু সবুজ তখনও পর্যন্ত বাথরুমে বসে পাবজি খেলতে ব্যস্ত থাকে। সবুজ, আধ ঘন্টা হয়ে গেছে তুমি এখনো বাথরুমে বসে আছো, আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি বাথরুমে বসে বসে পাবজি খেলছো, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমার ভীষণ জোরে পটি পেয়েছে। আরে শঙ্কর, একবার তাড়াতাড়ি এদিকে আয়, আমাকে বাঁচা আমাকে। আরে ওদিকে এনিমি আছে, দেখতে পাচ্ছিস না চোখে? কি করছিস কি? বাঁচা আমাকে। সবুজের কথা শুনে প্রীতি খুবই রেগে যায় আর সে ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করলে সবুজ ভয়ে ভয়ে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। বাথরুমটা মোবাইল নিয়ে গেম খেলার জায়গা নয়, ঠিক আছে? সারাদিন ঘরে শুয়ে শুয়ে গেম খেলে হচ্ছে না, এবার তোমরা বাথরুমে বসে বসে ফোন ব্যবহার করবে? তোমাদের চালাই আর বাড়িতে টেকা যাবে না মনে হচ্ছে। এই বলে প্রীতি বাথরুমে চলে যায় আর সবুজ আবার নিজের মতো ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘরে চলে যায়। আর এভাবে প্রীতির পরিবারের সবাই সারা রাত ধরে ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে বলে সকলেই অনেক বেলা করে ঘুম থেকে ওঠে আর প্রত্যেকদিন সুজয়েরও ঘুম থেকে উঠতে খুবই অসুবিধা হয়। তাই প্রীতি বাড়ি বাড়ি সুজয়কে ডেকে ডেকে ঘুম থেকে তুললে তবেই সুজয় অফিসে যেতে পারি। আর একদিন প্রীতির শ্বশুরবাড়ির পরিবার সিমলা মানালি ঘুরতে যাবে বলে ঠিক করে, যার ফলে প্রীতি খুবই খুশি হয়, কারণ সে মনে করে বাইরে ঘুরতে গিয়ে সে তার পরিবারের সঙ্গে ভালো মতো সময় কাটাতে পারবে। যাক, এতদিন পর আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাব। বাবা, আমার ফোনটা কিন্তু পুরানো হয়ে গেছে আর আমার ফোনে একদমই ভালো ফটো ওঠে না, তাই আমাকে তুমি নতুন ফোন কিনে দাও। আমরা সবাই সিমলা মানালি ঘুরতে যাব, ওখানে গিয়ে আমাদেরকে অনেক ফটো তুলতে হবে, তবেই তো আমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো। আরে দাদা, আমার ফোনে কিন্তু ভালো ফটো ওঠে, তাই ঘুরতে গিয়ে আমার ফোনেই ফটো তোলা হবে। আরে না, তোর ফোনের ফটোর কোয়ালিটি খুবই বাজে, আমি দেখেছি। বাবা, তুমি আমাকে নতুন ফোন কিনে টাকা দাও, যাতে আমি অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই নতুন ফোন কিনে নিয়ে আয়। সত্যিই তো, ফটো তোলার জন্য ভিডিও করার জন্য তো একটা ভালো কোয়ালিটির ফোন অবশ্যই থাকা দরকার। এভাবে ঘুরতে যাওয়া উপলক্ষে সবুজ তার বাবার কাছ থেকে টাকা নিয়ে একটা দামি ফোন কিনে নিয়ে আসে। আর কিছুদিনের মধ্যেই তারা সবাই মিলে গাড়ি করে সিমলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর প্রীতি এবং সুজয়কে ছাড়া সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে, কারণ সুজয় যেহেতু গাড়ি চালায় তাই সে চাইলেও ফোন ব্যবহার করতে পারে না, তবে সে মাঝে মধ্যে ফোনের মধ্যে রাস্তার লোকেশন এবং ম্যাপ দেখতে থাকে। এভাবেই কিছুক্ষণ কাটার পর, আরে তোমরা গাড়িতে বসেও সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত থাকবে, তাহলে আর ঘুরতে যাওয়ার মানে কি? তোমরা তো বাড়িতে বসেই ফোন ঘাঁটতে পারতে, দয়া করে তোমরা ফোনটা রাখো আর নিজেদের মধ্যে একটু গল্প করো, তা না হলে কিন্তু ঘুরতে যেতে ভালো লাগবে না। প্রীতির কথা থেকেও পাত্তা দেয় না, সবাই নিজেদের মতোই ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে। দাদা, আমরা যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেটা তো আমরা এখনো পর্যন্ত পোস্ট করলাম না। তুই গাড়িতে বসে আমাদের একটা ফটো তোল, সেই ফটো আমরা পোস্ট করব। আমার বন্ধুদের সবাইকে জানাতে হবে তো যে আমরা পরিবারের সবাই মিলে সিমলা মানালিতে ঘুরতে যাচ্ছি। ভালো করে ফটো তোল, যেন একেবারে 6 জনকে দেখা যায়। আরে দাঁড়া, আমার এই গেমটা শেষ হয়ে গেছে, এবার আমরা ফটো তুলবো। আমি তো বাড়ি থেকে বেরোনোর আগে নিজের ফটো তুলে ফেসবুকে আপলোড করে দিয়েছিলাম।
সবুজ, ফোনটা আমাকে দে, আমি এদিক থেকে ফটো তুললে তোরা সবাই ফটোতে আসতে পারবি, তা না হলে আমি ফটো থেকে বাদ চলে যাবো তো। এই বলে সুজয় গাড়ি চালাতে চালাতে ফোনে সেলফি তুলতে শুরু করে, কিন্তু প্রীতি বাড়ি বাড়ি গাড়ি চালাতে চালাতে সুজয়কে ফোন ব্যবহার করতে নিষেধ করলেও সুজয় কোনো কথা শোনে না। আর হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়। সুজয়ের গাড়ি ভারসাম্য হারিয়ে ফেলে আর বড় একটা গাছের সঙ্গে সেই গাড়ির ধাক্কা লেগে যায়। আর এরকম দুর্ঘটনার ফলে কারোর কোনো ক্ষতি না হলেও প্রীতির মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে আর তার মাথা ফেটে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে, যা দেখে তার পরিবারের সবাই ভয় পেয়ে যায় আর সবাই মিলে প্রীতিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর প্রায় 1 ঘন্টা চিকিৎসার পর প্রীতির জ্ঞান ফিরে আসে। ওভাবে গাড়িতে ফোন ব্যবহার করার জন্য আজকে আমরা সবাই মারা যেতাম, কিন্তু উপরওয়ালা আজকে আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছে। বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি। তোমরা যেরকম ভাবে ফোনের অপব্যবহার করো, একদিন না একদিন আমাদেরকে এরকম ভাবে মরতেই হবে। সুজয়, আমি তোমাকে বারে বারে বারণ করলাম গাড়ি চালাতে চালাতে ফটো তুলতে হবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আর দেখলে তো আমাদের কত বড় ক্ষতি হলো। প্রীতির কথা শুনে তার পরিবারের সবাই ভীষণই লজ্জিত হয়ে পড়ে আর তারা নিজেদের ভুল বুঝতে পেরে প্রীতির কাছে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও প্রীতি, আমরা আর কেউ অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার করব না। সত্যি আমরা যেদিন থেকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছি সেদিন থেকে আমরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছি। আমরা সবসময় নিজেদের ফোনকেই সময় দিই, নিজেদের ফোনকে বেশি গুরুত্ব দিই, কিন্তু এখন থেকে আমরা এরকম করব না। আজ থেকে আমরা আমাদের পরিবারকে বেশি সময় দেব। সুজয় এবং তার পরিবারের মুখে এমন কথা শুনে প্রীতি খুবই খুশি হয়। আর সত্যি সেদিনের পর থেকে সুজয় এবং তার পরিবারের সবাই অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দেয়। তারা এখন পরিবারের একে অপরকে সময় দেয় আর প্রয়োজন ছাড়া কেউ বেশি পরিমাণে ফোন ব্যবহার করে না, যার ফলে প্রীতি খুবই খুশি হয় আর সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে। তিতলি তার মা রোহিণী দেবীর সঙ্গে বাস করত। তিতলির বয়স যখন মাত্র 5 বছর ছিল তখনই তার বাবা মারা যায়। তারপর থেকে রোহিণী দেবী তিতলিকে খুবই কষ্ট করে মানুষ করে চলেছে। রোহিণী দেবীর বাড়ির পাশেই অল্প একটু জমি ছিল। সেই জমিতেই সে নানান রকম শাকসবজির ফলন করত। নিজের চাষের ক্ষেতে ফলিত শাকসবজি বিক্রি করে কোন রকমে সে তার মেয়ের এবং নিজের পেট চালাতো। তিতলিকে নামি দামি স্কুলে পড়ানোর ক্ষমতা তার ছিল না, সেই কারণেই সে তার মেয়েকে একটি সরকারি স্কুলেই ভর্তি করেছিল। রোহিণী দেবী ঠেলাগাড়ি করে সবজি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করত। সবজি সবজি সবজি, তাজা তাজা সবজি, উচ্ছে, পটল, বরবটি, ঝিঙে, বেগুন, যা নেবে মাত্র 30 টাকা কেজি। প্রত্যেকদিন লক্ষ্মী ভান্ডারে টাকা সঞ্চয় করতে দেখে তিতলি ভীষণ পরিমাণে অবাক হতো। মা, তুমি প্রত্যেকদিন এই ভান্ডারের মধ্যে টাকা ফেলো কেন? এই টাকাটা জমিয়ে তুমি কি কিনবে? এই টাকাটা আমি তোমার বিয়ের জন্য জমাচ্ছি। বিয়ের সময় তুমি নতুন বউ সাজবে তো, নতুন বউদের মতো লেহেঙ্গা পরবে, সোনা গহনা পরবে, সেগুলো কেনার জন্য তো টাকা দরকার। তাই আমি এখন থেকেই তোমার বিয়ের জন্য টাকা জমাচ্ছি। হ্যাঁ, আমার বিয়ের সময় তুমি আমাকে বউ সাজিয়ে দেবে, ঠিক আছে? এভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে তিতলি বড় হয়ে ওঠে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে কোন রকমে একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, শুধুমাত্র তার রেজাল্ট ভালো ছিল বলে। একদিন তিতলিদের পাড়ার একটি মেয়ে নূপুরের বিয়ে ছিল। নূপুর এবং তিতলি দুজনেই বন্ধুর মতোই ছিল, কিন্তু নূপুর খুবই ধনী পরিবারের মেয়ে হওয়ায় সে তিতলিকে সবসময় ছোট করত। তিতলি আর নূপুর আবার একই কলেজে পড়তো, আর নূপুরের থেকে তিতলি সবসময় বেশি নম্বর পেত বলে নূপুর তিতলির উপর আরো বেশি পরিমাণে হিংসা করত। যেহেতু তিতলি এবং নূপুরদের বাড়ি প্রায় পাশাপাশি ছিল, সেই কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও নূপুর তিতলি এবং তার মাকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছিল। মা দেখো, নূপুর কি সুন্দর লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটা পরে নূপুরকে দারুণ লাগছে, তাই না বলো? নূপুর একটি খুবই দামি ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল, আর সেই লেহেঙ্গাটা পরে তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তিতলির মাও সেই লেহেঙ্গাটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নূপুরের বিবাহিত জীবনে শুভেচ্ছা জানানোর জন্য তিতলি তার কাছে যায়। কংগ্রাচুলেশন নূপুর, বউ সেজে তোকে দারুণ লাগছে, আর বিশেষ করে তোর এই লেহেঙ্গাটা খুবই সুন্দর। এই লেহেঙ্গাটা পরে সত্যি তোকে দারুণ মানিয়েছে। হ্যাঁ, আমি জানি আমার লেহেঙ্গাটা খুব সুন্দর, আর আমাকে দেখতেও সুন্দর,
এত বেশি প্রশংসা করার কোনো প্রয়োজন নেই, কারণ তুই যেভাবে আমার লেহেঙ্গাতে নজর দিচ্ছিস, আমার লেহেঙ্গাটা দুদিনও টিকবে বলে আমার মনে হচ্ছে না। তোদের গরিবদের কি প্রবলেম জানিস? তোরা লিমিটের মধ্যে থাকতে চাস না, তোদের সামর্থ্য কম, অথচ তোরা বড় বড় স্বপ্ন দেখিস। না রে নূপুর, তুই ভুল ভাবছিস। আমি কেন স্বপ্ন দেখতে যাব? তোকে লেহেঙ্গাটা পরে ভালো লাগছিল বলে আমি জাস্ট এমনিই বললাম। তোর যদি খারাপ লেগে থাকে তাহলে সরি। সেটাই, তোর মা তো একজন সামান্য সবজিওয়ালি, সেই জন্যই তো তুই তোর বিয়েতে লেহেঙ্গা পরার স্বপ্ন দেখারও সাহস পাচ্ছিস না। তোর মা তোকে জীবনে এরকম লেহেঙ্গা কিনে দিতে পারবে না। যাক, একবার অন্তত এরকম লেহেঙ্গা চোখে দেখার সৌভাগ্য তোর হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, তোর বিয়ে হবে কিনা আদৌ উপরওয়ালাই জানে, আবার ব্রাইডাল লেহেঙ্গা পরা তো দূরের কথা। এভাবেই নূপুর সকলের সামনে তিতলিকে অপমানিত করে। নূপুরের কথাগুলো তিতলির মনকে খুবই আঘাত করে, তার চোখে জল চলে আসে। এই দেখে তিতলির মা রোহিণী দেবীরও খুব কষ্ট হয়। তুই নূপুরের কথাই কিছু মনে করিস না রে মা, তোর মায়ের যা সামর্থ্য আছে সেই মতোই আমি তোকে ব্রাইডাল লেহেঙ্গা কিনে দেব, আর উপরওয়ালা চাইলে আমি তোর অনেক ভালো করে বিয়ে দেব। তিতলি তার মায়ের কথা শুনে খুশি হয়। তিতলি যখন তার মায়ের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, তখনই নন্দিনী দেবী তিতলিকে দেখতে পায়। নন্দিনী দেবী ছিল নূপুরের মাসি। তিতলি যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল, সেই জন্য নন্দিনী দেবী তাকে প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছিল। সে তার বড় বৌমা রূপশ্রীকে বলে, বড় বৌমা, দেখো তো মেয়েটাকে পছন্দ কিনা। মেয়েটা কিন্তু দেখতে দারুণ সুন্দর, আমাদের মোহিতের সঙ্গে কেমন মানাবে বলো তো মেয়েটাকে। তাই তো মা, আপনার কিন্তু চয়েস আছে বলতে হবে। বিয়ে বাড়িতে এসে মেয়েদেরকে পছন্দ করার স্বভাব কিন্তু আপনার গেল না। আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু একবার মোহিতকেও বলুন। মোহিত তো যে কোনো মেয়েকে দেখালে ও কাউকেই পছন্দ করতে চায় না, সেই জন্য আগে ওর পছন্দ হওয়াটা দরকার। হ্যাঁ বৌমা, দাঁড়াও, আমি একবার মোহিতকে ডেকে নিয়ে আসি। নন্দিনী দেবী তার ছোট ছেলে মোহিতকে ডেকে নিয়ে আসে। তিতলিকে প্রথমবারের মতো এক ঝলক দেখেই মোহিত তাকে পছন্দ করে ফেলে। সে তিতলিকে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মোহিতের মা এবং বৌদি বুঝতে পারে তিতলিকে মোহিতের খুবই পছন্দ হয়েছে। বৌমা, এতদিন পর কোনো মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে, আর দেরি করা চলবে না। মেয়েটা কি আমি সেটাও জানি না, দাঁড়াও আমি বরং নূপুরকে একবার জিজ্ঞাসা করি। নন্দিনী দেবী এই বলে নূপুরের কাছে গিয়ে তিতলির ব্যাপারে জিজ্ঞাসা করে। কোন মেয়েটার কথা বলছো তুমি মাসি? ওই যে গোলাপি রঙের পুরানো মতো জামা পরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা? মাসি, তুমি আর মেয়ে পেলে না? ওর নাম তিতলি, ওর বাবা নেই, খুব গরিব, ওরা খুব গরিব, মানে গরিব বলতে একেবারে ভিখারি বলা যায়। ওর মা তো সবজি বিক্রি করে ওকে পড়াশোনা শিখিয়েছে। এরকম গরিব বাড়িতে মোহিত বিয়ে করবে বলে আমার তো মনে হয় না। আচ্ছা, তুই আর কি কি জানিস ওই মেয়েটার ব্যাপারে আমাকে সব বলতো। সবই তো বলে দিলাম, আর কি শুনবে বলো? তোমরা এত বড় লোক, ওরকম গরিব ঘরের মেয়েকে নিজেদের বাড়ির বৌমা করবে ভাবলে কি করে? শোনো, আমার একটা বন্ধু আছে, ওর নাম লিপি। লিপি তোমাদের মতোই বড় লোক। তুমি বললে মোহিতের জন্য আমি লিপির সঙ্গে কথা বলতে পারি। নূপুরের কথার উত্তরে নন্দিনী দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাবারে বাবা, মোহিতের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি তো একেবারে বড়লোক হয়ে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। মাসিকে যা বলেছি, আমার মনে হয় না মাসি আর তিতলিকে পছন্দ করবে। নূপুর মনে করেছিল সে তার মাসিকে তিতলিদের দারিদ্র্যময় জীবনের কথা বললে তার মাসি হয়তো মোহিতের সঙ্গে তিতলির আর বিয়ে দিতে রাজি হবে না, কিন্তু তার একদমই বিপরীতটা ঘটেছিল। তিতলি এবং তার মায়ের দারিদ্র্যময় অবস্থার কথা জেনে নন্দিনী দেবী ও তার পরিবারের সকলেরই খুবই মায়া হয়। আর যেহেতু তিতলি শিক্ষিত একটি মেয়ে ছিল, সেই কারণে এই বিয়েতে তাদের কোনো আপত্তি ছিল না। আর সময় অপচয় না করে একদিন নন্দিনী দেবী তার বড় ছেলে, বড় বৌমা এবং মোহিতকে নিয়ে তিতলিদের বাড়িতে চলে যায়। তিতলি এবং মোহিত একে অপরকে দেখে পছন্দ করে। দেখুন, আপনি আপনার মেয়ের বিয়ে নিয়ে একদম চিন্তা করবেন না। আমাদের তরফ থেকে কোনো রকমের দাবি নেই। আপনি যদি বলেন, আমরা এখনই আপনার মেয়েকে নিজেরাই বউ সাজিয়ে নিয়ে চলে যাব। আমাদের কিছু চাই না, শুধু আপনার লক্ষ্মী মেয়েটাকে দিলেই হবে। না না দিদি, আসলে আমারও তো একটা ইচ্ছা আছে। সব বাবা মায়েরাই যেরকম মেয়েকে সুন্দর করে বউ সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়, আমিও সেরকমটাই চাই।
আর কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা যে বলেছেন এটাই আমার কাছে অনেক। এভাবেই দুই পরিবারের সহমতে 1 মাস পর তিতলি এবং মোহিতের বিয়ে ঠিক করে দেয়া হয়। এই খবর পেয়ে নূপুর একেবারে তেলে বেগুনে চলে ওঠে। না, আমি কিছুতেই ওই বড়লোক বাড়িতে তিতলির বিয়ে হতে দেব না। মোহিতের সঙ্গে যদি তিতলির বিয়ে হয় তাহলে তো তিতলি আমার থেকেও বড়লোক হয়ে যাবে। আমার বরের থেকে মোহিত অনেক বেশি টাকা ইনকাম করে। ও যদি আমার থেকে বেশি বড়লোক হয়ে যায় তাহলে তো আমি পাগল হয়ে যাব। নূপুর মনে মনে ভাবে সে যেভাবেই হোক না কেন মোহিতের সঙ্গে তিতলির বিয়েটা ভেঙেই ছাড়বে। নূপুর এরই মধ্যে নানা প্রচেষ্টা চালিয়ে যায়। সে তার মাসির বাড়িতে গিয়ে তিতলির নামে খুবই আজে বাজে কথা বলে, কিন্তু নূপুরের কথাই কেউ বিশ্বাস করে না, কারণ নূপুরকে তার মাসি এবং তার পরিবার খুব ভালো করেই জানে। দেখো, আমি আগেই বলে দিচ্ছি, ওদের টাকা পয়সার প্রতি প্রচুর লোভ আছে। এরকম লোভী মেয়েকে বাড়িতে নিয়ে আসলে তোমরা কিন্তু দুদিনেই ফকির হয়ে যাবে। আগেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, বাকিটা তোমাদের ব্যাপার। নূপুরের কথা সকলেই শোনে, কিন্তু কেউ তার কথাই সেভাবে পাত্তা দেয় না। এর ফলে নূপুর প্রচন্ড রেগে যায়। নূপুর মনে মনে ঠিক করে সকলকে হাতে নাতে প্রমাণ দিলে তবেই হয়তো তার কথা সবাই বিশ্বাস করবে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। তিতলি এবং মোহিতের বিয়ের দিন এগিয়ে আসে। রোহিণী দেবী তার সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে নিজের মেয়ের জন্য বিয়ের সাজ সরঞ্জাম করা এবং আয়োজন করা শুরু করে দেয়। সে তার মেয়ের জন্য একটি ব্রাইডাল লেহেঙ্গাও কিনে নিয়ে আসে। দেখ মা, তোর এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে কিনা। আমি বেশি দামি লেহেঙ্গা তোর জন্য কিনে আনতে পারিনি। ব্রাইডাল লেহেঙ্গার দাম অনেক, আমাদের মতো গরিবদের পক্ষে অত দামি লেহেঙ্গা কেনা সম্ভব নয়। সেই জন্য আমি নূপুরের মতো লেহেঙ্গা তোর জন্য কিনে আনতে পারিনি, কারণ ওই লেহেঙ্গাগুলোর দাম 50,000 থেকে শুরু। এসব তুমি কি বলছো মা? আমি একবারও তোমাকে বলেছি যে আমি নূপুরের মতোই লেহেঙ্গা পরতে চাই। তুমি যে এই লেহেঙ্গাটা কিনে এনেছো এটা খুবই সুন্দর। তুমি যদি এর থেকে আরো খারাপ লেহেঙ্গা আমার জন্য কিনে নিয়ে আসতে তবুও সেটা আমার কাছে সেরা হতো। এই লেহেঙ্গাতে তোমার ভালোবাসা আছে মা, আর আমি এটা পরেই শ্বশুর বাড়িতে যাব। তিতলির মুখে এই কথা শুনে তার মাও খুব খুশি হয়। নূপুর জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তাদের মা মেয়ের কথা শুনতে থাকে। আচ্ছা, বুড়ি তাহলে নিজের মেয়ের জন্য আবার লেহেঙ্গা কিনে এনেছে। 1 টাকা করে তো বেশ ভালোই টাকা জমিয়ে ফেলেছে। গরিবদের আবার ব্রাইডাল লেহেঙ্গা। বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলে এখন থেকেই নিজেদেরকে বড়লোক মনে করছে। এই লেহেঙ্গাটা পরে আমি তোকে শ্বশুর বাড়িতে যেতে দেব না তিতলি। নূপুর সুযোগ বুঝে তিতলির বাড়ি থেকে সেই লেহেঙ্গাটা চুরি করে নেয়। বিয়ের 2 দিন আগেই এই ঘটনাটা ঘটে। তিতলির বিয়ের লেহেঙ্গা চুরি হয়ে যাওয়ার ফলে সে খুবই কান্নাকাটি করতে থাকে। মা, আমার লেহেঙ্গাটা চুরি হয়ে গেল। এমন কাজ কে করতে পারে বলো তো? অত সুন্দর লেহেঙ্গাটা চুরি কে করলো? আমি এবার শ্বশুর বাড়িতে কি পরে যাব? এভাবেই তিতলি খুবই কান্নাকাটি করে। বিয়ের সমস্ত আয়োজন করার পর রোহিণী দেবীর কাছে আর কোনো টাকাও ছিল না যে সে তার মেয়ের জন্য আরো একটা লেহেঙ্গা কিনে দেবে। সেই জন্য রোহিণী দেবীর মনও খুবই খারাপ হয়ে যায়। এমন সময় তিতলির হবু যা রূপশ্রী তিতলির জন্য বেশ কিছু উপহার নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে এসে রূপশ্রী জানতে পারে তিতলির বিয়ের লেহেঙ্গাটা চুরি হয়ে গেছে। তুমি কেঁদো না তিতলি, আমি বাড়িতে গিয়ে বলবো তোমার জন্য একটা খুব সুন্দর লেহেঙ্গা কিনে দিতে। আমরা তো তোমাকে লেহেঙ্গা কিনে দেবই ভেবেছিলাম, কিন্তু কাকিমা বারণ করলো বলে সেই কারণে আর কিনলাম না। আমার বিয়ের সময়ও তো আমাকে শ্বশুর বাড়ি থেকে খুব সুন্দর একটা লেহেঙ্গা দিয়েছিল। এভাবেই রূপশ্রী কোনো রকমে তিতলিকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ সেখানে থেকে তিতলির সঙ্গে গল্প করে রূপশ্রী সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেখানে নূপুর চলে আসে। বৌদি, আমি বলেছিলাম তো তিতলি আর ওর মা খুবই লোভী। ওরা কোনো লেহেঙ্গাই কেনেনি। তোমাদের কাছ থেকে দামি লেহেঙ্গা নেওয়ার লোভে পড়ে লেহেঙ্গা চুরি হয়ে গেছে এরকম মিথ্যা কথা বলছে। এখনো সময় আছে, তোমরা কিন্তু ভেবে দেখতে পারো। ধন্যবাদ নূপুর, আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি বাড়ি গিয়ে সবাইকে বলছি ব্যাপারটা। এই বলে রূপশ্রী সেখান থেকে চলে যায়। পরের দিন অর্থাৎ বিয়ের আগের দিন রূপশ্রী এবং তার শাশুড়ি মা তিতলির জন্য একটি খুবই দামি লেহেঙ্গা কিনে নিয়ে আসে। জানালা দিয়ে নূপুর সেটাও দেখে ফেলে। বিয়ের দিন সকালবেলা তিতলি আবার ওই লেহেঙ্গাটাও চুরি করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রূপশ্রী সকলকে নিয়ে নূপুরদের বাড়িতে যায়। সবাইকে একসঙ্গে দেখে নূপুর একেবারে ভয় পেয়ে যায়।
আমার সন্দেহ তোমার উপরেই ছিল। তুমি যেভাবে তিতলির উপর হিংসা করে ওর বিয়েটা বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করছিলে, আমি একদম শিওর ছিলাম যে তিতলির মায়ের দেওয়া লেহেঙ্গাটা তুমি চুরি করেছো। তাই কালকে যখন তিতলিকে আমি আর শাশুড়ি মা নতুন লেহেঙ্গাটা দিতে গিয়েছিলাম, তখনই তিতলিদের বাড়িতে আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে এসেছিলাম। চুপচাপ লেহেঙ্গা দুটো নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। এই শুনে নূপুর খুবই ভয় পেয়ে যায়। সে সকলের কাছে ক্ষমা চেয়ে লেহেঙ্গা দুটো ফিরিয়ে দেয়। তিতলি লেহেঙ্গা ফেরত পেয়ে খুবই খুশি হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, আপনারা আমাকে যে লেহেঙ্গাটা দিয়েছেন সেটা তো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি বিয়ের দিন ওটা পরতে পারবো না। আমার মা আমাকে সারা জীবনের সঞ্চয় দিয়ে যে লেহেঙ্গাটা কিনে দিয়েছে সেটা আমার কাছে অমূল্য। ওটা আমার কাছে আমার মায়ের ভালোবাসা। তাই বিয়ের দিন আমি আমার মায়ের দেওয়া লেহেঙ্গাটাই পরবো। তবে আমি আপনাদেরও মন ভাঙতে চাই না, আর সেই জন্য রিসেপশনে আমি আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া লেহেঙ্গাটা পরবো। তিতলির কথা শুনে সকলে খুশি হয়। এভাবেই তিতলি তার মায়ের দেওয়া লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসে। বিয়ের পর তিতলি সেই লেহেঙ্গাটা খুবই যত্ন করে তুলে রাখে।